নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান ফ্রুট। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বিষয়ের উপর ভিত্তি করে। যে সকল ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে আমাদের আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে প্রথম অধ্যায়ের উপর ভিডিও আমরা করতে পারিনি, তবে খুব শীঘ্রই সেই অধ্যায়ের উপর ভিডিও কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই অধ্যায়ের কনসেপ্টটা তোমরা যদি একটু বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু পড়তে সুবিধা হবে। দেখো, অনেক সালের ব্যাপার রয়েছে, অনেক চুক্তি, অনেক ঘটনার বিষয় রয়েছে, অনেক ফুল ফর্ম রয়েছে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথার ভিতরে নিতে হবে, আর এর জন্য একটু ভিডিওটা শোনো এবং তোমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো অধ্যায়টা কীভাবে আমাদের সামনে এগিয়ে এসেছে এবং কী করে ঘটনাগুলো পরপর যাচ্ছে। এটা একটু কনসেপ্টটা মাথার ভিতরে নাও, তাহলে তোমরা আশা করছি এই অধ্যায়টা বুঝতে পারবে। পাশাপাশি পাঠ্য বইটাকে কিন্তু অবশ্যই তোমরা খুঁটিয়ে পড়বে। তো চলো আমরা শুরু করি আজকের এই আলোচনাটা। কিছুটা সময় দাও। দেখো, আমাদের যেটা অধ্যায় আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ, প্রথম অধ্যায় যেহেতু বোঝায়নি, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দ্বিতীয় অধ্যায় কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু লিগ অফ নেশনস বা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হচ্ছে। কবে করা হচ্ছে? 1920 খ্রিস্টাব্দে। কেন? যাতে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বিরাজ করে। কিন্তু দেখা যাচ্ছে এই লিগ অফ নেশনস প্রতিষ্ঠার 20 বছরের মধ্যে বিশ্ব কিন্তু আর একটা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে। অর্থাৎ লিগ অফ নেশনস তাদের যে কাজকর্ম সেটাতে কিন্তু ফেলিওর হচ্ছে। যদি ফেলিওর না হতো তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না, তাই না? তো যেহেতু এরা কাজ করতে অক্ষম দেখা দিচ্ছে, তো সেই কারণে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো সে মতো পর্যায়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটটা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, এই প্রেক্ষাপটে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হচ্ছে। তো এই সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হওয়ার জন্য কিন্তু যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখবো। প্রথমে দেখবো 1941 সাল। 1941 সালে কিন্তু হচ্ছে লন্ডন ঘোষণা এবং এরই পাশাপাশি আটলান্টিক সনদ। কবে হচ্ছে এটা? 1941-এ। 1942-এ কি হচ্ছে? ইউনাইটেড নেশনস নামকরণ হচ্ছে। 1943-এ আবার মস্কো ঘোষণা এবং তেহরান সম্মেলন হচ্ছে। মাথায় রাখো, 1941-এ কি হচ্ছে? লন্ডন ঘোষণা এবং আটলান্টিক সনদ। লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ 1941-এ। 1942-এ কি হচ্ছে? ইউনাইটেড নেশনস নামকরণ হচ্ছে। 1943-এ মস্কো ঘোষণা এবং তেহরান সম্মেলন হচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ফার্স্ট স্টেজ, অর্থাৎ প্রথম ধাপ। এরপরে কি হচ্ছে? 1944 সাল। 1944 সালে কিন্তু ডাম্বারটন ওক সম্মেলনে খসড়া একটা দলিল তৈরি হচ্ছে এবং ওই একই বছরে কিন্তু এখানে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কবে হচ্ছে? 1944-এ। বারবার করে জায়গাগুলো দেখো, 1941, 43, 44 দুটো করে ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরপরে 1945-এ ইয়াল্টা সম্মেলন। এই ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা চূড়ান্ত হচ্ছে। ভেটোটা কি? ভেটোর অর্থ হচ্ছে আমি নিষেধ করছি বা আমি সম্মতি দিচ্ছি না। নিরাপত্তা পরিষদে কিন্তু 5 জন স্থায়ী সদস্য রয়েছে। এদের মধ্যে কোনো দেশ যদি কোনো সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাবে। একটি মাত্র দেশ তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে কিন্তু পুরো যে পরিষদটা আছে তাদের সিদ্ধান্ত কিন্তু আটকে দিতে পারে। তো ভেটোর কিন্তু এতটা পাওয়ার রয়েছে। এটা কবে হচ্ছে? 1945-এ ইয়াল্টা সম্মেলনে কিন্তু ভেটো ক্ষমতা চূড়ান্ত করা হচ্ছে। এরপরে কি দেখা যাচ্ছে? এই একই বছরে 26শে জুন 1945-এ সনদ গৃহীত হচ্ছে। হ্যাঁ, নীতি বা আইন গৃহীত হচ্ছে। 26শে জুন 1945-এ সনদ গৃহীত হচ্ছে এবং ওই একই বছরে 1945-এ কিন্তু 24শে অক্টোবর কিন্তু 1945-এ জাতিপুঞ্জ দিবস পালিত হচ্ছে আনুষ্ঠানিকভাবে। মাথায় রাখতে হবে, 1941-এ লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ। 1942-এ ইউনাইটেড নেশনস নামকরণ। 1943-এ মস্কো ঘোষণা এবং তেহরান সম্মেলন। 1944-এ ডাম্বারটন ওক সম্মেলনে খসড়া দলিল তৈরি হচ্ছে এবং বিশ্বব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হচ্ছে। 1945-এ ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা চূড়ান্ত হচ্ছে। ওই একই বছর 1945-এ, এটা কিন্তু 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনাতে কি হচ্ছে? 26শে জুন 1945-এ সনদ গৃহীত হচ্ছে। আর 3 নম্বর ঘটনা কি হচ্ছে? 24শে অক্টোবর 1945-এ জাতিপুঞ্জ দিবস পালিত হচ্ছে আনুষ্ঠানিকভাবে। এবার কি? সনদ ও মূলনীতি আইন। এবার সনদ বা মূলনীতি আইনে কিন্তু 1 এবং 2 নম্বর ধারণা আমরা দেখব। দেখো, সনদে কিন্তু 119টি অধ্যায় রয়েছে। কটি অধ্যায় রয়েছে সনদে? 119টি। ভুল হলো, সনদে 19টি অধ্যায় রয়েছে। সনদে কটি অধ্যায় রয়েছে? 19টি অধ্যায় রয়েছে আর 111টি ধারা রয়েছে।
সনদে 19টি অধ্যায় এবং 111টি ধারা। সনদে 19টি অধ্যায় এবং 111টি ধারা রয়েছে। এই যে ফার্স্ট ধারা, 1 নম্বর ধারা কি বলা হচ্ছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। সনদে 19টি অধ্যায় 111টি ধারা, প্রথম ধারাতে কি বলা হচ্ছে? আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করতে হবে। এবং 2 নম্বর ধারাতে কি বলা হচ্ছে? সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সার্বভৌম ক্ষমতা, শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি, মানে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করতে হবে ও আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অর্থাৎ কি? শান্তিপূর্ণভাবে, কোনো দেশে দেশে যদি যুদ্ধ লাগে যায় সেখানে শান্তিপূর্ণভাবে কিন্তু বিরোধকে নিষ্পত্তি করতে হবে। এবার দেখো প্রধান অঙ্গসমূহ, দেখো মানে সাধারণ সভা। এই প্রধান অঙ্গসমূহ কি? সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। সাধারণ সভাতে কি আছে? বিশ্ব নাগরিক সভা। এখানে কিন্তু 193টা সদস্য দেশ রয়েছে। অর্থাৎ সাধারণ সভা অর্থাৎ বিশ্ব নাগরিক সভা যেটা, এখানে 193টি সদস্য দেশ রয়েছে এবং এর বার্ষিক অধিবেশন কবে হয়? সেপ্টেম্বর মাসে কিন্তু এর বার্ষিক অধিবেশন হয়। আর নিরাপত্তা পরিষদ, এখানে সদস্য কিন্তু 15 জন, 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। এই যে 5 জন স্থায়ী আছে না, এই 5 জন স্থায়ী কারা কারা বলতো? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, এই যে স্থায়ী 5 জন সদস্য, এই 5 জনেরই কিন্তু ভেটো ক্ষমতা রয়েছে। কাদের ভেটো ক্ষমতা রয়েছে? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন। ভেটো কি? আমি আগেই বলে দিলাম যে আমি নিষেধ করছি বা সম্মতি দিচ্ছি না। বুঝতে পেরেছো? এই ক্ষমতাটা কিন্তু এই 5 জনই রয়েছে। আর এখানটায় ভোট হতে কিন্তু মাত্র পাস হতে লাগে কিন্তু 9টা ভোট। এখানে পাস হতে লাগবে 9টা ভোট। আচ্ছা, স্থায়ী দেশগুলি কিন্তু এই ভোটের ক্ষমতা রয়েছে। এবার দেখো পরবর্তী ঘটনাগুলো কি হচ্ছে? 1946-এ লিগ অফ নেশনসের অবলুপ্তি হচ্ছে এবং ইউনিসেফ প্রতিষ্ঠা হচ্ছে। কবে হচ্ছে? 1946-এ লিগ অফ নেশনস কিন্তু পুরোপুরি অবলুপ্তি হয়ে যাচ্ছে এবং ইউনিসেফ প্রতিষ্ঠা হচ্ছে। তারপরে 1948-এ কি হচ্ছে? বিশ্ব মানবাধিকার ঘোষণা হচ্ছে। 1950-এ কি হচ্ছে? শান্তির জন্য ঐক্য প্রস্তাব হচ্ছে। 1953-তে বিজয়ালক্ষ্মী পণ্ডিতের সভাপতি হওয়া। 1991-এ কি হচ্ছে? সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে। আর 1994-এ পালাও স্বাধীনতা এবং অচি পরিষদের কাজ স্থগিত। তো এই যে পার্টগুলো পরপর 1941-এ ঘটনা কি হলো? 43, 44, 45, 45-এ পর 3টা ঘটনা হলো। তারপরে আমরা দেখলাম সনদে 19টা অধ্যায় 111টি ধারা। প্রথম ধারাতে বলা হচ্ছে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা। দ্বিতীয় ধারাতে সার্বভৌম ক্ষমতা, শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তারপরে প্রধান অঙ্গ সাধারণ সভা, এরা বিশ্ব নাগরিক সভা, যেখানে 193টি সদস্য দেশ রয়েছে। এছাড়া বার্ষিক অধিবেশন যা হচ্ছে কবে? সেপ্টেম্বর মাসে। আর নিরাপত্তা পরিষদে কতজন সদস্য আছে? 15 জন, স্থায়ী 5 জন এবং অস্থায়ী 10 জন। পাস হতে কটা ভোট লাগে? 9টা ভোট। স্থায়ী সদস্য কারা কারা? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, যাদের কি ক্ষমতা রয়েছে? ভেটো ক্ষমতা রয়েছে। এরপরে কিন্তু আমরা দেখবো 46-এ লিগ অফ নেশনস পুরোপুরি অবলুপ্তি হচ্ছে এবং ইউনিসেফ প্রতিষ্ঠা হচ্ছে। 1948-এ বিশ্ব মানবাধিকার ঘোষণা হচ্ছে। 1950-এ শান্তির জন্য ঐক্য প্রস্তাব হচ্ছে। 1953-তে বিজয়ালক্ষ্মী পণ্ডিতের সভাপতি হওয়া। 1991-এ সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে। 1994-এ পালাও স্বাধীনতা এবং অচি পরিষদের কাজ কিন্তু স্থগিত হচ্ছে। আর 2011-তে দক্ষিণ সুদান কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে। মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখব কি? বিশ্ব প্রশাসনিক বিভাগ, মানে বিচার ও প্রশাসনিক বিভাগ যে রয়েছে এটা আমরা দেখব। তো বিচার এবং প্রশাসনিক বিভাগে প্রথমে আমরা দেখব আন্তর্জাতিক বিচারালয় বা আইসিজে। আন্তর্জাতিক বিচারালয়ের কিন্তু সদর দপ্তর কোথায় আছে বলতো? দ্য হেগ। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর দ্য হেগ। এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে অবস্থিত। বিচারপতি কতজন আছে বলতো? এখানে 15 জন। আর এর মেয়াদ কত বছর বলতো? 9 বছর। সচিবালয় কি? প্রধান প্রশাসনিক অঙ্গ, মহাসচিব প্রধান কর্মকর্তা। কি বলছি? সচিবালয়ের এই পার্টটা প্রধান প্রশাসনিক অঙ্গ এবং মহাসচিব প্রধান কর্মকর্তা। সামাজিক ও অন্যান্য সংস্থা, ইকোসক ও বিষয়াদি সংস্থা। দেখে নাও, এখানে অর্থনৈতিক সামাজিক পরিষদ, ইকোসক অর্থাৎ মানবাধিকার ও জনকল্যাণমূলক কাজ রয়েছে। তো বিস্তারিত ব্যাখ্যা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের অত সময় নেই যে বেশিটা সময় দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের যদি মনে হয় যে কোনো পার্টটাকে আরো বিস্তারিত আলোচনা করলে ভালো হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে সেই টপিকের উপরে কিন্তু আমরা বিস্তারিত ভিডিও আনবো। আমি সম্পূর্ণ ক্রমানুসারে অধ্যায়টার ভিতরে কিন্তু ঘটনাগুলো পরপর স্টেপ বাই স্টেপ বলছি, কি কি ঘটনাগুলো ছিল, তোমরা বুঝতে পারো যে অধ্যায়টার ভিতরে কি কি রয়েছে। এবার দেখে নাও, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিছু আমাদের ফুল ফর্ম করতে হবে, যেরকম আইএলও এবং এগুলোর প্রত্যেকটা সদর দপ্তরগুলো জেনে নিতে হবে। যে আইএলও সদর দপ্তর কোথায়? জেনেভা। আইএলও এবং হু এই দুটোরই সদর দপ্তর কিন্তু জেনেভা। ইউনেস্কোর প্যারিসে, এফএও এটা রোম, ইউনিসেফ এটা নিউ ইয়র্কে, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ বিশ্ব ব্যাংক এটা আছে ওয়াশিংটন ডিসি। তো এই প্রত্যেকটা কিন্তু সদর দপ্তরগুলো ফুল ফর্মগুলো তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। ব্লু হেলমেটস কি? ব্লু হেলমেটস হচ্ছে শান্তিরক্ষা বাহিনী। G4 জোট কারা কারা? G4 এ কারা কারা আছে? G4 এ আছে হচ্ছে ভারত, জাপান, জার্মানি, ব্রাজিল।
এরা কিন্তু স্থায়ী সদস্য পদে দাবিদার। G4 এ কারা কারা আছে? ভারত, জাপান, জার্মানি এবং ব্রাজিল, যারা স্থায়ী সদস্য পদে দাবিদার। ডাবল ভেটো কি? পদ্ধতিগত ও গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণের কৌশল। ডাবল ভেটো কি? পদ্ধতিগত ও গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণের কৌশল। জাতিসংঘের মহাসচিব এই পার্টটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। জাতিসংঘের মহাসচিবের প্রথম কে আছে? ট্রিগোভেলি। কি আছে? ট্রিগোভেলি। অর্থাৎ এটা কোথা থেকে এসেছিলেন? তিনি নরওয়ে থেকে। জাতিসংঘের মহাসচিব প্রথম কে ছিল? ট্রিগোভেলি, যে নরওয়ে থেকে ছিল। তৃতীয় কে ছিলেন? উথান তৃতীয়। আর ইনি কিন্তু এশিয়ার প্রথম ছিলেন। এশিয়ার প্রথম কে ছিলেন জাতিসংঘের মহাসচিব হিসাবে? উথান। তারপরে অষ্টম কে ছিলেন? বান কি মুন। ইনি কোথা থেকে ছিলেন? দক্ষিণ কোরিয়া থেকে। আর বর্তমানে কে আছে? বর্তমানে কিন্তু নবম যে আছে সে হচ্ছে আন্তোনিও গুতেরেস। এ কিন্তু পর্তুগাল থেকে আছে এবং 2017 সাল থেকে কিন্তু দায়িত্ব আসে। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়গুলো, যেটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো। আরও কিছু ঘটনা রয়েছে, আরও কিছু ব্যাখ্যা রয়েছে, অনেক কটা ফুল ফর্ম রয়েছে, কিন্তু মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেটা তোমাদের সামনে একটু আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। এখানে আরও বিস্তারিত ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু তোমরা সেটা যদি কমেন্ট করে জানাও, অবশ্যই তার উপর ভিত্তি করে আমরা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। তোমরা শর্টে, যাতে তোমরা অধ্যায়টা বুঝতে পারো, অধ্যায়টা সম্পর্কে যেন ভয় না পাও, কারণ অনেক সাল রয়েছে। পরপর সালগুলো যদি একটু স্টেপ বাই ক্রমানুসারে মনে করি, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে সহজ সরল হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে ভিডিওগুলো দেখার, এবং এরই পাশাপাশি কিন্তু ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে, কারণ আমিও মানুষ, ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে। তাহলে তোমরা যদি সেটা ধরিয়ে দাও, মানে আমরা কিন্তু সেই জায়গাটাকে পরিবর্তন করে নতুন করে সেই জিনিসগুলোকে আবার তোমাদের সামনে উপস্থাপন করবো, যাতে তোমাদের আরও ভালো হয়। তো কমিউনিকেশন পাওয়াটা কিন্তু জরুরি রয়েছে। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দিকে থাকো, পেজটিকে লাইক করে দিও। আমাদের সঙ্গে যুক্ত হতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো ততক্ষণ অবধি টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকো।